নমস্কার সকলকে ডাগ আউট ডিসকাশনের আর এক নতুন এপিসোডে। আজকে আমার সাথে আছে রাহুল আর সৌম্যরূপ। খুবই দুটো এক্সাইটিং ম্যাচেস আমরা দেখলাম, ইস্ট বেঙ্গল ভার্সেস উড়িষ্যা এবং মোহনবাগান ভার্সেস জামশেদপুর। দুটোই দারুণ ম্যাচ হয়েছে। কিন্তু প্রথমে আমি সৌম্যরূপের কাছেই আসবো, কারণ ইস্ট বেঙ্গলের খুবই বাজে অবস্থা এবং সৌম্যরূপ মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। সৌম্যরূপ, তোমার কাছে আমি আসতে চাই যে তুমি ম্যাচটা দেখে তুমি কি অ্যাসেস করলে, তোমার কি মনে হলো, তুমি বলো। হ্যাঁ, দেখো, ম্যাচটা ছিল টেবিলের ফার্স্ট বয় ভার্সেস নাইন্থ প্লেস একটা টিমের সাথে। তো অবশ্যই আন্ডারডগ হিসেবে নেমেছিল ইস্ট বেঙ্গল এই ম্যাচটায়। তো খুব একটা যে এক্সপেকটেশন ছিল এই ম্যাচটা থেকে সেটা বলাটা ভুল হবে। তবে ফার্স্ট হাফে যে টিমটা নামিয়েছিল ইস্ট বেঙ্গল, মানে নন্দা, মহেশ, সৌভিক, এদেরকে ছাড়া, আর 32 সেকেন্ডের মাথায় বিষ্ণুর গোল, এই জিনিসটা পুরো একটা সারপ্রাইজ প্যাকেজ ছিল পুরো, মানে ইস্ট বেঙ্গল ফ্যান্সদের কাছে আর উড়িষ্যার কোচের কাছেও একটা মানে সারপ্রাইজ প্যাকেজ ছিল। কেউই হয়তো এটা এক্সপেক্ট করেনি। তো সেটা তো ছিলই, কিন্তু তার সাথে দেখতে পেলাম কি যে কনসিস্টেন্সির অভাবে গোল না ধরতে পারা, এই একটা অসুখ যে বিগত কয়েক ম্যাচ ধরেই মানে ইস্ট বেঙ্গলে হয়ে আসছে। তো এই এই ইনকনসিস্টেন্সিটার জন্যই আলটিমেটলি 3 পয়েন্ট মাঠে ফেলে আসতে হলো। জামশেদপুর ম্যাচটার ক্ষেত্রেও আমরা এই জিনিসটা দেখলাম, তারপর উড়িষ্যা ম্যাচেও সেম অবস্থা। তবে খুব একটাই খারাপ খেলেছে ইস্ট বেঙ্গল, আমি এই ব্যাপারে আমি এইটা আমি মানতে নারাজ, কারণ মহেশ আর ক্লেটন কিন্তু দুটো ভালো সুযোগ পেয়েছিল। ওই দুটো চান্স যদি কনভার্ট করতে পারতো তাহলে স্কোর লাইন কিন্তু বেশ অন্যরকম হতেই পারতো। ইনফ্যাক্ট ক্লেটনেরটা তো খুবই একটা সুযোগ ছিল আর কি, কিন্তু ওখান থেকে 3 কাঠির মধ্যে বলটা রাখতে তিনি ব্যর্থ হন। আর যেই দুটো গোল খেললো ইস্ট বেঙ্গল, সেই দুটোয় যদি আসি, তো প্রথমটা তো অবশ্যই একটা মানে খুবই কন্ট্রোভার্সিয়াল একটা ডিসিশন, পেনাল্টি ডিসিশন। তো মরিসিওর এত স্ট্রং ফিজিক হওয়া সত্ত্বেও যেভাবে বক্সের মধ্যে তিনি পড়ে গেল, সেটা একটা মোর অফ প্লে অ্যাক্টিং লাগলো আমার কাছে। আহ, অবশ্য রাকিবের কিছুটা ভুল ছিলই। রাকিব কিন্তু হুম, রাকিবকে মানে ওই জায়গাতে ওই পজিশনে রাকিবেরও যেই থ্রাস্টটা ছিল ট্যাকেলের, এটা হ্যাঁ, যদি অন্য কোনো ইন্ডিয়ান প্লেয়ার হতো আই থিংক একদম অ্যাকিউরেট ফাউল হতো এবং পড়েও যেত হয়তো মেবি। কারণ যেই থ্রাস্ট যেই ফোর্সে ট্যাকেলটা করেছিল, আমাদের ওটা মনে হচ্ছে যে কম ট্যাকেল করেছিল, কারণ ডিয়েগো মরিসিও একটা হেভি চেয়ারার একজন অ্যাথলিট, খুবই স্ট্রং একটা ফিজিক ওয়ালা অ্যাথলিট, উনি অত ইজিলি পড়ে গেলেন। তো হুম। সেটাতে মেবি মনে হচ্ছে যে ওটা কি করে পেনাল্টি হয়, কিন্তু ওটা তো জেনুইন ফাউল। ফাউল, হ্যাঁ, মানে কন্ট্যাক্ট ছিল, রাকিব আর মরিসিওর সাথে কন্ট্যাক্ট ছিল। ইনফ্যাক্ট সেটা বক্সের বাইরে থেকেই রাকিব চেস করছিল। কিন্তু যেই একটায় মানে যেইভাবে তিনি পড়ে গেলেন, সেটা খুব একটা কনভিন্সিং আমার কিন্তু লাগলো না। মানে রাকিব যে ওভাবে ফেলে দেবে, আমার মনে হয় এখানে উল্টা মনে হয় ডিয়েগো মরিসও কিছুটা হলেও বুদ্ধি ব্যবহার করেছেন, রেফারির দৃষ্টি আকর্ষণ করে ওইভাবে বক্সে পড়ে যাওয়াটায় তিনি একটা চান্স নিয়ে দেখেছেন যে তিনি পান কিনা। এটা অবশ্য যদি ইস্টবেঙ্গল করতো, মানে ফেলিসিওর যেরকম একটা ফিজিক আছে, যদি ও এই সেম জিনিসটা করতো বক্সের মধ্যে, আমার মনে হয় ওকে উল্টে আহ, মানে হলুদ কার্ড দেখিয়ে প্লে অ্যাক্টিং এর জন্য সতর্ক করা করে দিত রেফারি। কিন্তু যাই হোক, মানে এটা তো ব্যাড লাক। আর রাকিব তো খুব একটা যে ভালো খেলেছে সেটাও আমি তো বলবো না। ওর রাইট উইং থেকে খুব অ্যাটাক হচ্ছে, আর আহ সেটাকে ও আটকাতে ব্যর্থ, মানে এক কথায় ও ব্যর্থ হয়ে যাচ্ছে। তো আর হ্যাঁ, সেকেন্ড গোল, হ্যাঁ, তো আর সেকেন্ড মানে গোলটা যদি, হুম, বলো। আমার যেটা মনে হলো আফটার দ্যাট পেনাল্টি তারপরেই রাকিবের খেলা আরো পড়ে গেল। আর রাইট হ্যাঁ, হ্যাঁ, উইংটা খুবই একটা ইম্পর্টেন্ট, তোমার রাইট ব্যাক স্পেশালি, তো ওই জায়গাটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা পজিশন। ওখান থেকে কন্টিনিউয়াসলি অ্যাটাক হচ্ছিল আফটার দ্যাট। তুমি যদি ভালো করে দেখো তো রাকিব হ্যাঁ, খুবই সেকেন্ড লেগেছিল, মানে কনফিডেন্সের অভাব তো পুরোপুরি ছিল। অবশ্যই, মানে দুটো উইংস দিয়েই কিন্তু মুহুর্মুহুর অ্যাটাক কিন্তু অপোনেন্ট করছে। আমরা যে চেন্নাই ম্যাচেও দেখেছিলাম, চেন্নাই ম্যাচে লেফট ব্যাক মানে যেখানে মান্দার খেলছিল ওইখান দিয়ে ভিন্সি বেয়ারটো খুব স্পিডে অ্যাটাক করছে। আর এই ম্যাচে রাকিবের দিক দিয়েও কিন্তু বেশ অ্যাটাক আসছিল। তো মানে অপোনেন্ট বুঝে গেছে যদি ইস্ট বেঙ্গলের বক্সে ঢুকতে হয় তাহলে এই উইংস এর থ্রু দিয়েই ঢুকতে হবে। তো সেখানে দুটো মানে লেফট ব্যাক রাইট ব্যাক কেউই ঠিকভাবে পারফর্ম করতে পারছে না। তো আমি মনে হয় নেক্সট ম্যাচে হয়তো রাকিবের জায়গায় নিশু খেলবে, কিন্তু লেফট ব্যাকের জায়গাটা আবার
একটা প্রশ্ন চিহ্ন থেকেই গেল, কারণ ওখানে মন্দারই মনে হয় খেলবে লেফট ব্যাকে, আর অপশন কাউকে আমি দেখতে পাচ্ছি না। খাবড়া একটা হতে পারে, খাবড়া ফিরছে, যদি খাবড়াকে রাইট ব্যাক করে নিশুকে লেফট ব্যাক করা যায় সেটাও একটা অপশন। কিন্তু হ্যাঁ, মানে ওই লেফট ব্যাক পজিশনটায় খুব একটা যে বিকল্প আছে ইস্ট বেঙ্গলের, সেটা তো আমি দেখতে পাচ্ছি না। আর কি বলবো, আর সেকেন্ড গোলটা ক্ষেত্রে তো মানে পুরো জাহুর ব্রিলিয়েন্স, যেখানে মানে ইস্ট বেঙ্গল প্লেয়াররা মানে ডিফেন্ডার্সরা এক্সপেক্ট করছিল যে এরিয়াল একটা কর্নার আসবে, সেখান থেকে মানে জাহু একটা গ্রাউন্ড কর্নার খেলালো। আর প্রিন্সটন রেবেলো আহ সেই মনে হয় একমাত্র জানতো যে জাহু কোন ধরনের বলটা বাড়াবে, আর সেটাকে ঠিক ও মিট করে জালে জড়িয়ে দিলেন। তো এটা মানে পুরোপুরি মানে জাহুর মানে একটা প্রেজেন্স অফ মাইন্ড। আর এই যে জাহু থাকার না থাকা, এটা কত একটা বড় ডিফারেন্স ক্রিয়েট করে দেয়, সেটা এই ম্যাচে প্রমাণ হয়ে গেল। ইনফ্যাক্ট সল না থাকায় সৌভিককে অনেকটা ডিপে খেলতে হচ্ছিল, আর অজয় ছেত্রী কখন যে কোন পজিশনে খেলে সেটা কেউই জানে না। তো এই কটা রিজনের জন্য জাহুকে আলাদা করে মার্ক করার কোনো লোক ছিল না, আর প্রচুর মানে ফ্রি ও খেলছিল। তবে দেখতে গেলে খুব একটা যে খারাপ খেলেছে ইস্ট বেঙ্গল সেটা নয়, কিন্তু হ্যাঁ, দিনের শেষে তোমার 3 পয়েন্ট আনতে পারেনি, ইনফ্যাক্ট একটা পয়েন্ট নিয়ে যে ফিরতে পারেনি, এটাই দুঃখের বিষয়, আর সেটাই আলটিমেটলি ম্যাটার করে। আর আরেকটা জিনিস আমি বলবো যেটা মানে ইস্ট বেঙ্গল ফ্যান্সদের ক্ষেত্রে খুবই গায়ে লাগে, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল যে কটা ম্যাচ হেরেছে সেই কটা ম্যাচই মানে 1 গোলের মার্জিনে হেরেছে, ঠিক আছে? তো আর তার মধ্যে বহু ম্যাচে কিন্তু কন্ট্রোভার্সিয়াল ডিসিশন ইনভলভ ছিল। তো যদি এই ম্যাচগুলো যেখানে 1 গোলে হেরেছে, বাই চান্স যদি 1 পয়েন্ট কিংবা 3 পয়েন্ট পেয়ে যেতে পারতো ইস্ট বেঙ্গল, তাহলে টপ 6-এ কিন্তু কমফোর্টেবলি থাকতো ইস্ট বেঙ্গল কিন্তু। তবে এটা অবশ্যই মানে ভেবে নিয়ে লাভ নেই এখন, কারণ এগুলো তো একটা মানে হাইপোথেটিক্যাল সিচুয়েশন। তো এখন যে পরিস্থিতিতে আছে ইস্ট বেঙ্গল, সেটা নিয়েই আমার মনে হয় প্ল্যান করা উচিত, পরবর্তী ম্যাচগুলোকে সেভাবে দেখা উচিত। আমার আমার একটাই প্রশ্ন আছে। এত হাই ভোল্টেজ ম্যাচে তুমি হুম। জানো তোমার এই ম্যাচটা হারলে তুমি প্রায় ছিটকে যাবে ওই 6th পজিশন থেকে। তুমি জানো এই এত ইম্পর্টেন্ট একটা ম্যাচ যেখানে তোমার কোচ কার্লেস কোয়াড্রাডো নেই। তো এই ডিসিশনটা কি মানে কিরকম হলো যে তুমি তোমার 3টে মেইন প্লেয়ারকে তুমি ফার্স্ট ইলেভেনে জায়গা দিলে না, আর এত বড় টিমের এগেনস্টে, যে 1 নম্বর টিম আছে, মহেশ, নন্দ আর তোমার সৌভিক, তোমার এদেরকে ছাড়াই তুমি শুরু করলে, এটা কতটা ব্যাকফায়ার হয়ে গেল, মানে কি বলতে চাও? হুম। দেখো, একটা জিনিস সত্যি যে এই 3টে প্লেয়ারের কিন্তু আমাদের টিমে কোনো রিপ্লেসমেন্ট নেই। তো যারা খেলবে তারা কিন্তু সেই মানের প্লেয়ার নয়। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে এই 3টে প্লেয়ার টানা ম্যাচ খেলে যাচ্ছে, মানে ইনফ্যাক্ট এটাই প্রথম ম্যাচ যেখানে নন্দকুমার বা মহেশ কেউই ফার্স্ট ইলেভেনে ছিল না। তো দেখতে গেলে তারাও কিন্তু ম্যাচের পর ম্যাচ খেলে যাচ্ছে, তাদেরও একটা মানে চোট আঘাত লাগছেই। তার মানে ওদের মানে নন্দকুমারের তো আমার মনে হয় ট্রেনিং এর আগে ওর মানে মানে ফুল ফ্লেজের ট্রেনিং করেনি। তো আমার মনে হয় ওর একটা স্লাইট নিগেল ছিল, সেই জন্যই আমার মনে হয় কোচ ওকে সেকেন্ড হাফে নামিয়েছে। আর আমরা সুপার কাপেও দেখেছিলাম মহেশ সেকেন্ড হাফে নেমে বেশ ভালো একটা পারফরমেন্স দিয়েছিল। আর মহেশ আর নন্দকুমার যদি সেকেন্ড হাফে আসার পরে, কোচ হয়তো চেয়েছিল এদেরকে নিয়ে উইংস এ নামিয়ে স্পিডে অপারেট করবে, কিন্তু আমার মনে হয় সেই খেলাটা হয়তো পেল না ইস্ট বেঙ্গল। হয়তো নন্দকুমার সেই এখন মানে ফিজিক্যাল এবিলিটিতে নেই, আমার মনে হয় এখনো তার স্লাইটেস্ট অফ নিগলস হয়তো আছে। তো আর সেটা মানে কোচ জানে যে এখনো পুরোপুরি টপ 6-এর বাইরে এখনো যায়নি। তো এই মেন প্লেয়ারদেরকে যে একটা ম্যাচেই খুব একটা রিস্ক নিয়ে যদি নামিয়ে দিই, পরের ম্যাচে যদি না থাকে, তো আমার মনে হয় সেটা আরো বেশি কস্টলি হয়ে যাবে। তো আমার মনে হয় ঠিক আছে, নামিয়েছে। আমার মনে হয় পরের ম্যাচগুলো না একটু বেটার, যদি ট্যাকটিক্স গুলো একটু সাজানো যায়, তার মনে হয় একটু বেটার হবে। আমি মনে হয় পরের ম্যাচে হয়তো সাউল ক্রেসপো ফিরতে পারে, যেটুকু আমি যা দেখলাম মানে ও ট্রেনিং করেছে, ফুল ফ্লেজের ট্রেনিং করেছে। তবে আমার মনে হচ্ছে সাউল ক্রেসপো ফিরলে টিমটা কিছুটা হয়তো ঘুরে দাঁড়াবে। খুবই সুন্দর বিশ্লেষণ করলো সৌম্যরূপ। এবার আমি রাহুলের কাছে আসবো। রাহুল, মোহনবাগান ভার্সেস জামশেদপুর কেমন লাগলো? দুরন্ত খেলা হয়েছে। আগের বারে আমি আর সৌম্যরূপ প্রেডিক্ট করেছিলাম, আমি বলেছিলাম যে 3 গোলের মার্জিনে হবে, 3-1 হবে বলেছিলাম, কিন্তু 3-0 হয়েছে, আরো ভালো স্কোর। তো তুমি তোমার ম্যাচটা দেখে কেমন লাগলো? না দেখো, মোহনবাগান যে জিতবে এটা তো খুব এক্সপেক্টেড ব্যাপার।
কিন্তু সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে মোহনবাগান মোহনবাগানের মতো খেলেছে। এই প্রত্যেকবার যে আওয়াজ শুনি না, 70 কোটি টিম 70 কোটি টিম, তো সেটা 70 কোটি টিমের মতোই সে পারফর্ম করেছে। তো মোহনবাগানের খেলা বলতে ওই দিন এমন একটা ম্যাচ হয়েছে, যেমন আমরা যদি একটু পেছনের দিকে যাই, জুয়ান ফেরান্ডোর টাইমে, তো সেই টাইমে গোয়া ভার্সেস মুম্বাই ম্যাচে বা ডুরান্ড কাপে যে পারফর্ম করেছিল, পুরো অ্যাটাকিং ম্যাচ খেলতো, যেটা সেটা আমি অনেক দিন পরে মোহনবাগানের মধ্যে আবার দেখতে পেলাম, যেটা খুবই ভালো লেগেছে। এবং প্রত্যেক প্লেয়ার খুব কনফিডেন্ট লাগলো আমার। এবং হাবাসকে আমি অবশ্যই খুব অ্যাপ্রিসিয়েট করব। মাঝ রাস্তা থেকে উনি ধরেছেন, আমাদের টিমের হাল ধরেছেন। ফার্স্টেই ডার্বি, সেখান থেকে ড্র, এবং আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি মোহনবাগানের গ্রাফটা উঠছে। তো সেটা একজন মোহনবাগান সমর্থক হিসেবে খুবই আনন্দ দিচ্ছে আমাকে। তো খেলার ব্যাপারে আমি বলবো, খেলার ব্যাপারে আমার মানে পেত্রা তো দিমি পেত্রা তো সাদিকু আর কামিন্স তো আছেনই, মানে ওনারা আলাদা লেভেলের প্লেয়ার। তো তাদেরকে ছেড়ে আমি যদি একটু অন্যদের কাছে বলতে আছি, মানে অভিষেক সূর্যবংশীকে আমি অবশ্যই মেনশন করব। কারণ ও হচ্ছে ছোট জায়গা থেকে উঠে এসছে, জুনিয়র টিম থেকে প্রমোশন পেয়ে উঠে এসছে। তো সেই অ্যান্ড ক্ষেত্রে আমি থাপাকে বেঞ্চ করে দিয়েছে বলতে গেলে আমাকে এখন। বেঞ্চ করে দিয়েছে। ও তো সেটাই আর কি, মানে হ্যাঁ। অভিষেক সূর্যবংশী দেখছিলাম, কাউকে তো আছেই, কাউকে আর মানে কাউকে ছত্রছায়ায় অভিষেক সূর্যবংশী খুব ভালো পারফর্ম করছে। এবং আগের দিন মানজারও খুব একটা বিপজ্জনক প্লেয়ার, জামশেদপুর এফসি যেরকম ভাবে আটকে রেখেছে ওকে, তো সেটা খুবই খুবই মানে বেশ ভালো মাঝ মাঠের প্লেয়ারের মতো খেলেছে, খুবই দায়িত্ব নিয়ে খেলেছে। এবং দিমি পেত্রাদোস তো মানে ওটা ওনার ব্যাপারে কিছু বলার আলাদা করে দরকার নেই। প্রথম 7 মিনিটেই দিমি পেত্রাদোসের অসাধারণ গোল, কাউকোর পাস, মনবীর সিং এর ক্রস, এবং দিমি যে সুন্দরভাবে প্লেস করেছে বলটা, মানে অনেকটা গোলটা ছিল অনেকটা সেই ডুরান্ড কাপের ফাইনালের মতো। ইস্ট বেঙ্গলও ওরকম ভাবে ওই সাইডে গোলটা খেয়েছিল। তো দিমিকে কিছু বলারই নেই। আর কামিংস সুন্দর বলটা পাস পেয়েছিল, কামিংস সুন্দর করে ঢুকিয়ে দিয়েছে। আর সাদিকু তো ভালো শটটা মেরেইছে, সেটা নিয়ে ব্যাপার নেই। মানে অ্যাজ এ হোল আমার খুব খেলাটা ভালো লেগেছে। এবং ডিফেন্স লাইনেও যদি যাই, আনোয়ার আলীর কামব্যাক, আনোয়ার আলীর একটা বড় টিফও দেখেছিলাম আমরা মাঠে। তো আনোয়ার আলী তো যথেষ্ট ভালো খেলেছে, ভালো পারফর্ম করেছে। এবং শুভাশিস বোসকে নিয়ে আমরা লাস্ট ভিডিওতে কথা বলেছিলাম যে মাঠে যখন খেলেন উনি ক্যাপ্টেনের মতো খেলেন। তো সেটাও আমার খুব চোখে পড়েছে, শুভাশিস বোস আর আনোয়ার আলী একদম আটকে দিয়েছে। চিমা যথেষ্ট ভালো প্লেয়ার জামশেদপুরের, এবং ওরকম ফিজিক। তো সেই ক্ষেত্রে আনোয়ার আলী, শুভাশিস বোস মানে কোনো জায়গায় দেয়নি তাকে গোল করতে। তো ওভারঅল আমার খুবই খেলাটা ভালো লেগেছে, এবং এক্সপেক্ট করবো আগামী ম্যাচগুলো যাতে এরকম অ্যাটাকিং ভাবে খেলে। এবং হাবাসের প্রতি অবশ্যই আমার ভরসা আছে। এবং একটা যেটা দেখেছি আমি হাবাসের, হাবাস ইয়াং প্লেয়ারদের নিয়ে খুব খেলতে ভালোবাসেন। এবং অ্যাজ এ কোচ সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোন প্লেয়ার কোন টাইমে নামানো। সাদিকুকে লাস্টের হুম। দিকে নামানো, ঠিক আছে, লাস্টের দিকে কিয়ানকে নামানো। কারণ 3-0 অলরেডি আমরা মানে এগিয়ে গেছিলাম। তো তাতে কি হয়, এই বড় লিড যখন থাকে না, তখন নতুন নতুন প্লেয়ার্সদের নামিয়ে তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করা যায়। মানে কিরম খেলতে পারবে ভাই, বড় ম্যাচের একটা প্রেশার সেটা কিরম ভাবে নিতে পারবে, ওদেরকে দিয়ে তাহলে আগামী ফিউচার ম্যাচে তাহলে ভালো করে পারফর্ম করা যাবে। তো সেটা হাবাসের মধ্যে আমি চিরকালই দেখেছি, তো তার জন্য খুবই হ্যাটস অফ। তো ভালো লেগেছে খেলাটা। একদম একদম। আর সব থেকে বড় ব্যাপার মানবীর সিং এর ফর্মে ফেরা বলতে গেলে, মানে কি বলবো, মানে অনবদ্য সব পাসিং, আর কি সুন্দর মানে অ্যাকিউরেসি। সেই পুরনো মানবীরকে দেখে কিরম লাগছে। মনবীর সিং এর ব্যাপারে তো কোনো কথাই হবে না। মনবীর সিং লাস্টের দিকে, বিশেষ করে সেকেন্ড হাফে যেরকম কনফিডেন্ট হয়ে গেছিল, মানে স্টেপ ওভার দিচ্ছে, দাঁড়িয়ে আছে। আর সব থেকে বড় ব্যাপার, জামশেদপুর যেটা ভুল করেছে, মনবীর সিংকে খুব ফাঁকা ছেড়ে দিচ্ছিল। কারণ দেখছে যখন মনবীর সিং দের দিক দিয়ে অ্যাটাক আসছে। আর ফার্স্ট যে গোলটা হলো, সেটা আমি কামিংসের একটা খুব ইম্পর্টেন্ট মানে ভূমিকা ছিল ওখানে। কামিংস যেহেতু একটা বড় নাম, যখন মনবীর বলটা নিয়ে এগোচ্ছে, কামিংস বক্সের সামনে দাঁড়িয়েছিলেন। তো সেই জন্য কামিংসকে আটকাতে হবে বলে জামশেদপুরের প্লেয়াররা পুরো নিচে কামিংসকে ঘিরে ধরেছিলেন। এবার দিমি কি করেছেন, বক্সের সামনে এসে জাস্ট সুন্দর দাঁড়িয়ে গেছেন। আর মনবীর আর দিমির মধ্যে একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি চিরকালই দেখেছি। মানে মনভীর না দেখেই নো লুক একটা পাস দিয়ে দেয়, দিমি ওখানে থাকে, দিমি এসে ঠিক করে শটটা ঢুকিয়ে দিয়ে যায়। তো এই বোঝাপড়াটাই আসল ফুটবলে, ওই জিনিসটাই আসল। আমি না দেখে পাস দেবো, কারণ আমার ভরসা আছে আমার প্লেয়ার ওখানে থাকবেই, হেড হোক কি শট হোক কিছু একটা থাকবেই। তো মনবীর সিং খুব ভালো প্লেয়ার, মানে চিরকালই জুয়ান ফেরান্ডোর টাইমও প্রথম দিকে খুব ভালো অ্যাটাক করেছিল, এবং মাঝখানে কোনো কারণে হয়তো প্লেয়ারের ডাউন ফর্ম থাকেই। বাট হাবাসের টাইমে আবার জ্বলে উঠেছে ফিনিক্সের মতো।
তো আমার অনেকটা মনবীরকে আমার অনেকটা এটিকে এর ওই দুতি দুতি বলে একজন প্লেয়ার ছিল সাউথ আফ্রিকার, খুব ভালো হুম pace হুম। ছিল এবং ভালো ক্রস বাড়াতো। তো আমার মনবীরকে ওরকম লাগলো অনেকটা। তো মনবীরকে খুব ভালো, মানে আশা করি আগামী ম্যাচেও খুব ভালো খেলতে পারবে এরকম। সেটাই সেটাই, আমি খালি এটাই বলবো, তুমি যেটা বলছো যে গোটা টিমই ভালো খেলেছে, আমি নোটেবল মেনশন হিসেবে বলতে চাই দীপক টাংরি এবং হেক্টর ইউসুফের কথাও বলতে চাই, কারণ ওরা দুজনও মারাত্মক খেলেছে। আর দীপক টাংরিকে যত দেখছি তত ওর ভক্ত হয়ে যাচ্ছি আমি, মানে ভক্ত ঠিক বলবো না, ওর ভালো লাগছে আমার খেলা। দীপক টাংরির ওই ডিস্ট্রাকটিভ ফুটবল, যেটা সেই এককালে প্রণয় হালদার খেলতো, মোহনবাগানে সেই প্রণয় হালদার ছিল যখন, একদম ইয়াং একদম। প্রণয় হালদার যেটা খেলতো, আর সেই ডিস্ট্রাকটিভ ফুটবলটা দীপক টাংরি খেলছে। ইন্ডিয়ার হয়েও যখন খেলে তখনও ভালো লাগে, আর এখন যখন মোহনবাগানের হয়ে দেখছি তখন সেটাও ভালো লাগছে। তো হেক্টর আর দীপক টাংরিও বলবো ভালো খেলেছে, মাঝমাঠটা খুবই ভালো, মানে কি বলবো, কন্ট্রোলে ছিল ম্যাচটার। তো আশা করছি মোহনবাগান লিগ শিল্ডটা জিতবে এবারে, অ্যান্ড অবশ্যই। বাংলার ফুটবলে আর একটা ট্রফি আসতে চলেছে, আর একটা কিছু মানে কালিঙ্গা সুপার কাপ বাংলার ফুটবল পেয়েছে, ডুরান্ড কাপও বাংলার ফুটবল পেয়েছে, এবার আইএসএলটাও যাতে আসুক এটাই আমরা চাই। আর ইনফ্যাক্ট এবার আগের দিন আমি সাহাল সৌম্যরূপের। বেঞ্চ বেঞ্চ ছিল, মানে ওটা নিয়ে আমরা হুম। ভাবছিলাম মাঝমাঠটা কিরকম কি খেলা হবে। তো বলা উচিত না, সাহাল থাপা যথেষ্ট ভালো প্লেয়ার, বাট এখন মাঝমাঠ যেরকম খেলছে আলাদা সাহালকে লেভেলের কনফিডেন্স সাহাল চলে এসছে। সাহালকে রেস্ট দেওয়া হয়েছে। সাহালকে রেস্ট যেটা দেওয়া হয়েছে। শুনেছিলাম যে সাহালকে একটু রেস্ট দেওয়া হয়েছে ডার্বির আগে, যাতে সাহাল অনেক ম্যাচ খেলছিল, তো ওয়ার্কলোড অনেক নিয়ে খেলছিল, তো সাহালকে ওই ম্যাচটা একটু নাকি রেস্ট দেওয়া হয়েছিল। আর হয়তো কোনো নিগেল টিগেলও হয়তো ছিল, সেই কারণে সাহালকে রাখা হয়নি ডার্বিতে, যাতে ও পুরো যাতে ফিট থাকে সেটাই ভাবনা চিন্তা ছিল। তো এবার আমি সৌম্যরূপের কাছে আসবো। ইস্ট বেঙ্গল ভার্সেস এফসি গোয়া, আর একটা টেবিলের ওপরের টিমের সাথে ম্যাচ। কিরম তোমার মনে হচ্ছে যে কিরম পারফরমেন্স করতে পারে? আমি চাই না যে ইস্ট বেঙ্গল হারুক এই ম্যাচটাও, চাই যে ভালো করে খেলুক। আর না, অবশ্যই এরা মানে আমি তোমার স্মাইলটা দেখে বুঝতে পারছি যে যে চাপ আছে, কিন্তু বেসিক্যালি আমি তো চাই যে ইস্ট বেঙ্গল জিতুক, কিন্তু কতটা থ্রেট এফসি গোয়া? হ্যাঁ দেখো, যদি আমি এফসি গোয়ার রিসেন্ট পারফরমেন্স দেখি, তারা লাস্ট 5 ম্যাচে তারা উইনলেস, আর লাস্ট 7 ম্যাচে কেবল একটা জয় পেয়েছে, তাও সেটা হায়দ্রাবাদের বিরুদ্ধে। তো গোয়াও একটা রাফ প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে। আর তার মূল কারণ হচ্ছে তাদের যে মেন অ্যাটাকিং মিডিও ভিক্টর রড্রিগেজ, তার ছিটকে যাওয়া। তো আমাদের যে 3 পয়েন্ট, মানে ইস্ট বেঙ্গলের যে 3 পয়েন্ট পাওয়ার জন্য খেলতে হবে। আর আমার মনে হয় এটাই গোয়াকে অ্যাটাক করার বেস্ট টাইম। ভিক্টর রড্রিগেজ যদি নাও খেলে, তাও আমি বলবো খাতায় কলমে এফসি গোয়ার টিম দুর্ধর্ষ। ওদের ওডেই আছে ডিফেন্সে, ইয়াসির আছে, পাওলো রেট্রে আছে, নোয়া আছে, কার্লোস মার্টিনেজ কাল আছে, ম্যাকিউ। হ্যাঁ কার্ল ম্যাকিউ আছে, আহ উদান্তা আছে, এবং এক্স ইস্ট বেঙ্গলিয়ান বোরা তো আছেই। তো এরা সবাই তো আছে। তো খুবই মানে কঠিন হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য। একটাই সুখবর যে সাউল টিমের সাথে পুরো অনুশীলন করে টিমের সাথে গোয়া যাচ্ছে। তো তার খেলার একটা প্রবল সম্ভাবনা আছে, কিন্তু কত মিনিট পাবে সেটাই দেখার, কারণ সে একটা চোট কাটিয়ে ফিরছে। এবার সাউল যদি খেলে, তো ভিক্টর সেন্টার লাইন বা তার ওপর এই জায়গাটা থেকে অপারেট করতে পারে, মানে যেই পজিশনে খেলার জন্য তাকে আনা হয়েছে সেই পজিশনটায় তার, মানে তাকে হয়তো প্রথমবার হয়তো খেলাতে পারবে কোচ, যদি সাউল খেলে। আর ও যদি এই পজিশনটায় খেলে, তো ও আরো বেশি এফেক্টিভ হতে পারবে বলে আমার মনে হয়। ও গেমের পেসটাকে ও কন্ট্রোল করতে পারবে, আর উইঙ্গার্সদের সাথে ভালো লিঙ্ক আপ করতে পারবে। আর যেহেতু এটা আমি বলবো এফসি গোয়ার কাছেও এটা কিন্তু একটা 3 পয়েন্ট পাওয়ার লড়াই, কারণ তারা, যদি আমরা দেখি ফার্স্ট হাফে, তারা মানে মানে টেবিল টপার্স ছিল, এবং তারপর থেকে তারা ম্যাচের পর ম্যাচ তারা কিন্তু পয়েন্ট ড্রপ করতে আসছে। তো তারাও চাইবে যে তারা ওদের টপ পজিশনটা যাতে ক্যাপচার করতে পারে আবার। তো তারাও 3 পয়েন্টের জন্য কিন্তু ঝাঁপাবে। তো 3 পয়েন্টের জন্য যদি ওরা ঝাঁপায়, তো তার ফলে কি হবে, ওরা হাই লাইনে খেলবে না, তাদের ডিফেন্সটা তারা একটা হাই লাইনে খেলবে, তো যার ফলে স্পেসেস অনেক ক্রিয়েট হবে। আর এই স্পেসেস গুলোকে আমার মনে হয় ইস্ট বেঙ্গলের এক্সপ্লয়েট করা উচিত। তো তুমি যদি হাইলাইনটা একটু বুঝিয়ে দাও দর্শকদের জন্য, যে হাইলাইনটা কি, অনেকের জানে না। হ্যাঁ, তা দেখো, যদি কোনো একটা টিম খুব মানে অ্যাটাক করতে যায়, তার জন্য কি হবে,
মানে ডিফেন্স সহ মানে গোটা টিমটাকে আর একটু তোমার মানে অপোনেন্টের বক্সের দিকে আর কি মুভ করবে। এবার ধরো ডিফেন্ডাররা যদি যেই পজিশনে খেলে আর যদি সেই সেম পজিশনে যদি দাঁড়িয়ে থাকে তাহলে তো অবভিয়াসলি মানে কি করবে, মানে অফসাইড ট্র্যাপটা ঠিক করে হবে না। মানে ধরো অপোনেন্টের যে প্লেয়ার সে চাইলেই কিন্তু তখন মানে ধরো খুব ডিপ বসে থাকতে পারে ওদের ডিফেন্স লাইনটায়। তো সেই অফসাইড যাতে হয় সেটা অ্যালাউ করার জন্য ডিফেন্ডাররা চাইবে আর একটু ওদের পজিশন থেকে এগিয়ে আসবে। তার ফলে কি হবে, মানে অপোনেন্টের অ্যাটাকাররা তারাও একটু নিচ থেকে অপারেট করতে বাধ্য হবে। নালে যদি এই হাইলাইনটা যদি না খেলে তাহলে আলটিমেটলি অপোনেন্টের অ্যাটাকার্সরা কিন্তু তোমার মানে ডিফেন্ডার্সদের আশেপাশে কিন্তু ঘুরে বেড়াবে, তারাও একটু এগিয়ে এসে হুম। চান্স পাবে। তো এই হাইলাইনটা মানে এবার যদি যারা এবার দেখো যদি কেউ কোনো টিম হাইলাইন খেলে আর অপোনেন্ট টিমের কাছে যদি কোনো স্পিডি উইঙ্গার্স থাকে, তারা কিন্তু ওই জায়গাগুলোকে ওরা কিন্তু এক্সপ্লয়েট করতে পারে স্পিডের ক্ষেত্রে। যেরকম আমরা দেখছিলাম যে ইস্টবেঙ্গল সুপার কাপে খেলে আসছিল, তারা খুব উইং দিয়ে অ্যাটাক করছিল, কিন্তু সেই খেলাটা এখন হচ্ছে না, কারণ আমাদের যে মূল মানে মাঝমাঠ যেটা সেটাই ভেঙে গেছে সাউল ক্রেসপো থাকার অ্যাবসেন্সে। তো যদি সাউল খেলে আর সে যদি তার চেনা খেলার 60 বা 70% যদি দিতে পারে, তাহলে আমি আশাবাদী যে ভিক্টর তার নিজের জাত চেনাবে আর ওর থেকে যে খেলাটা এক্সপেক্টেড সেটা আমরা দেখতে পারবো। আর আমার মনে হয় তখন এটাই। সাউল ক্রেসপো ছিল না, এখন তো সাউল হ্যাঁ, ক্রেসপো হয়তো ফিরবে এই ম্যাচে, তাহলে তো আই গেস ওই পুরোনো ছন্দটা হয়তো আমরা দেখতেও পারি। হ্যাঁ, অবশ্যই। এবার আশা করি ভিক্টর বা গোটা ইস্ট বেঙ্গলের টিম থেকে আস্তে আস্তে আমরা আহ, তার যে মানে যে খেলাটা আমরা এক্সপেক্ট করছি সেটাই আমরা দেখতে পাবো। হ্যাঁ, ইস্ট বেঙ্গল মানে এই আমার মনে হয় সুপার কাপের পরে এই 7টা যে ম্যাচ আমরা খেলেছে, ওই এই ম্যাচে কিন্তু কখনই মানে কোনো একটা ফিক্স টিম পাইনি, মানে এটা কখনই আমাদের ফার্স্ট 11 না, কেউ না কেউ কখনই বাদ গেছে আর কি। তো কখনই সেভাবে টিমের ফরমেশন বা ট্যাকটিক্স সেটা কিন্তু তৈরি হওয়ার সেই সময়টুকু পাইনি। তো এখন আমার মনে হয় এখনই মানে প্রথমবার হবে যে টোটাল আমার মনে হয় 6টা ফরেনার নিয়ে আমরা হয়তো মাঠে নামতে পারবো। আমার মনে হয় এটা একটু হয়তো দেরি হয়ে গেছে। তাও মানে এখনো কিছুটা হলো সময় আছে। হ্যাঁ, মানে তার জন্য নিজেদেরকে আগে প্রথমে জিততে হবে, তারপরে অন্য টিমের পারফরমেন্সের ওপরে তাকিয়ে থাকতে হবে। তো এই ম্যাচটা মানে খুবই ভাইটাল। 3 পয়েন্ট ছাড়া আমার মনে হয় না ইস্ট বেঙ্গলের আর কিছু ভাবা উচিত। প্রত্যেক ম্যাচে এখন মানে ফাইনালের মতো বলছি ঠিকই, কিন্তু 3 পয়েন্ট আর হচ্ছে না, যার ফলে কি হচ্ছে অপোনেন্ট টিমের খেলার দিকে আমরা চেয়ে বসে আছি। তো সেটা যাতে না হয়, অ্যাটলিস্ট নিজেদের সাইড থেকে আমরা 3 পয়েন্ট নিয়ে আসি, এইটুকু যাতে আমরা এনশিওর করতে পারি, সেই দিকটা আমাদেরকে আগে দেখতে হবে। একদম একদম। আর মোহনবাগানেরও সুবিধা হবে যদি ইস্ট বেঙ্গল জেতে, আর ইস্ট বেঙ্গলেরও হ্যাঁ, তখন ফার্স্ট সিক্সে ঢোকারও একটু রাস্তাটা ক্লিয়ার হবে। তো দেখা যাক অবশ্যই। কি হয়। আর তোমার প্রেডিকশন কি আছে? প্রেডিকশন, জিততে হবে, খুব টাফ টিম, জিততে হবে। 1-0 হোক 2-1 হোক, জিততে হবে। 1 গোলের মার্জিনই আমি রাখছি। 1-0 কি 2-1। আচ্ছা, রাহুল? আমারও 1-0 মনে হচ্ছে। চাপ আছে, বাট আচ্ছা, আমার মনে হচ্ছে ইস্ট বেঙ্গল জিতে যাবে। আমারও তাই নিজেদের মনে উপর হচ্ছে। ভরসা আছে। আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে 2-1 হবে। দুই আচ্ছা। এক ইস্ট হবে। বেঙ্গলের জন্য এখন না, ইস্ট আমার বেঙ্গল মনে জিতলে হচ্ছে মোহনবাগানের সুবিধা হবে। আমাদের সে তো সুপার সে তো পয়েন্ট যদি আমিও চাই, হারায়। এখন সে তো হ্যাঁ, সে সুবিধা তো চাই অসুবিধার যে ব্যাপার নেই। ইস্ট আমার বেঙ্গল দল এখন মোহনবাগান দুটো টপ টিমই জিতুক। টপ ফর্মে আছে। আমাদের অন্য কোনো টিমের দিকে দেখানোর দরকার নেই। অলরেডি একটা ম্যাচ কম খেলেছে। ওই দেখো, হুম। অলরেডি ফাইট একটা ম্যাচ শুরু। কম খেলেছে। তো দরকার নেই, আমরা আলাদা লেভেলে আছি। খুব উঁচু উঁচু স্বপ্ন আছে, স্বপ্ন দেখি মোহনবাগান টিমকে নিয়ে। এখনো 6খানা ম্যাচ হাতে বাকি আছে, সেটা ভুলে যাও না হ্যাঁ। কিন্তু। যাই হোক, এই ব্যান্ডারটা তো চলতেই থাকবে। আর আমার মনে হয় এফসি গোয়ার দেখো টিমটা এখন সলিড আছে, যেটা সৌম্যরূপও বললো যে প্লেয়ার কেউ না কেউ মিস আউট করেইছে। এবার যদি ফুল স্ট্রেংথ টিম যদি পাওয়াও যায় তাহলেও ইট উইল বি ডিফিকাল্ট একদম প্রথম ম্যাচে পুরো একদম গানস ব্লেজ করে খেলাটা। বাট এফসি গোয়াই ফেভারিট কালকের ম্যাচে, এটা আমরা সবাই জানি। কিন্তু আশা করছি যে ইস্ট বেঙ্গল জিতুক। কিন্তু আমার মনে হচ্ছে যে এফসি গোয়া হয়তো 2-1, বা ইস্ট বেঙ্গলও জিততে পারে 2-1, আমি বলবো না। ওই একজন ফেমাস কেউ হয়তো বলেছিল রাইটেও না লেফটেও না, ওর হতেও পারে।
কেউ একজন বলেছিল। তো সেরম ভাবেই আমি বলছি যে কোনো একটা টিম হয়তো জিতবে, 2-1 হয়তো জিতবে, ইস্ট বেঙ্গলও জিততে পারে, মোহনবাগানও জিততে পারে। 2-1 রেজাল্ট হবে, যেটা আমার মনে হয়। এবার দেখা যাক কি হয়। তো আপনারা আমাদের শোটাকে যদি ভালো লাগে তো আপনারা প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।